আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে তোমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শিখাবো। আমরা এর আগের ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে সংক্ষেপে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আজকে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি কি ঘটে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সম্পূর্ণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে বিভক্ত করেন। প্রথম পর্যায়কে বলা হয় আলোক নির্ভর পর্যায়, আর পরের পর্যায়কে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা তোমাদের মনে রাখার জন্য এই কথাগুলো একটু বোর্ডে লিখে দিই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে 1905 সালে একজন ইংরেজ বিজ্ঞানী নাম হচ্ছে ব্ল্যাকম্যান, এই বিজ্ঞানী সম্পূর্ণ প্রক্রিয়াটাকে দুটি পর্যায়ে বিভক্ত করেন। তাহলে দুটি পর্যায় বিভক্ত করেন। এর প্রথম যে পর্যায়, এই প্রথম পর্যায়কে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তো প্রথম পর্যায়কে আলোক নির্ভর পর্যায় বলার কারণ হচ্ছে এখানে আসলে কি ঘটে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। এখানে আসলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এবং সেই রাসায়নিক শক্তিটা যে যৌগগুলোর মধ্যে থাকে সেই যৌগগুলো হলো এটিপি, NADPH এগুলো। তাহলে আমরা এই স্লাইডে যা আলোচনা করলাম সেটা যদি সংক্ষেপে তোমাদের বলি তাহলে সেটা কি হয় খেয়াল করো। তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করব সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমরা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো এই প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে 1905 সালে একজন ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই সম্পূর্ণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে বিভক্ত করেন। এর প্রথম পর্যায়কে বলা হয় আলোক নির্ভর পর্যায়, আর দ্বিতীয় পর্যায়কে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। প্রথম পর্যায়কে আলোক নির্ভর পর্যায় বলার কারণ হচ্ছে এই পর্যায়ে আসলে সূর্যের আলোর শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই যেখানে লেখা আছে এটিপি, NADPH এই যৌগগুলোর মধ্যে সঞ্চিত থাকে। এখন যদি আমরা এই প্রক্রিয়াটা, এই যে তোমার আলোক নির্ভর পর্যায়, এই পর্যায়ে যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই যে এটিপি এবং NADPH এদের সম্পর্কে ভালো একটা ধারণা আমাদের রাখতে হবে, কারণ এই পর্যায়ে আসলে সূর্যের আলোর শক্তি দিয়ে আসলে এই যৌগগুলোই তৈরি হয়। তো এই পর্যায়ে বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই এই দুই যৌগ সম্পর্কে ভালোভাবে শিখতে হবে। আমরা এখন এর পরের স্লাইডে এই দুই যৌগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন সেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো এখন দেখো এটিপি আসলে কিভাবে তৈরি হলো। প্রথমে একটা শর্করা জাতীয় যৌগ রাইবোজ, তার সাথে বিক্রিয়া করে একটা ক্ষার জাতীয় যৌগ নাম অ্যাডেনিন। আমরা তোমাদের সুবিধার্থে এটা একটু উপরে নিয়ে যাই, তাহলে ভালো বুঝতে পারবা। তাহলে আমরা এখন আসলে তোমাদের বোঝাচ্ছি হলো কিভাবে এটিপি তৈরি হয়। তো দেখো প্রথমে একটা শর্করা জাতীয় যৌগ নেওয়া হলো রাইবোজ, তার সাথে একটা ক্ষার জাতীয় যৌগ নেওয়া হলো অ্যাডেনিন।
তো এই রাইবোজ আর এই অ্যাডেনিন যখন মিলিত হয় বিক্রিয়া করে তখন একটা নতুন যৌগ তৈরি হয়, তাকে আমরা বলি অ্যাডেনোসিন। এই যে অ্যাডেনোসিন নতুন যৌগ তৈরি হলো, এর মধ্যে কিন্তু আর আগের শর্করার ধর্ম বা আগের ক্ষারের ধর্ম থাকবে না, এটা একটা নতুন যৌগ তৈরি হলো। তো এই নতুন যৌগকে বলা হচ্ছে, এটা হলো আসলে নিউক্লিওসাইড যৌগ। এটা হলো নিউক্লিওসাইড যৌগ। তাহলে আমরা একটা নিউক্লিওসাইড যৌগ পেলাম। এবার এই অ্যাডেনোসিন নিউক্লিওসাইড যৌগের সাথে আবার বিক্রিয়া হবে এবং এবার যুক্ত হবে একটা ফসফেট, এবং এই ফসফেটটা আসলে অজৈব উৎস থেকে নেওয়া হবে, জৈব উৎস থেকে নয়, অজৈব উৎস থেকে। তো অজৈব উৎস, এই যে অজৈব উৎস থেকে নেওয়া হবে, অজৈবকে ইংরেজিতে বলা হয় ইনঅর্গানিক। অর্গানিক মানে হচ্ছে হলো জৈব, আর তার আগে যে ইন যুক্ত হয়ে ওটাকে নেগেটিভ করে দিয়েছে এবং অজৈব হয়ে গেছে। তাহলে এই ফসফেটটা নেওয়া হয় অজৈব উৎস থেকে। তো এই কারণে এই ফসফেটটার পাশে একটু ছোট্ট হাতের একটা আই দিয়ে উল্লেখ করতে হয়, যেটা আসলে অজৈব ফসফেট। তাহলে অ্যাডেনিসিন তৈরি হলো, তার সাথে অজৈব ফসফেট যুক্ত হলো। এই যে অজৈব ফসফেট যুক্ত হলো, এই অজৈব ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এই ফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে এখন কি হলো, এই অজৈব ফসফেট এই অ্যাডেনোসিনের সাথে যুক্ত হলো। যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হলো তার নাম হলো, আগে থেকেই ছিল অ্যাডেনোসিন, তো আমরা সেই অ্যাডেনোসিন লিখলাম। এবার তার সাথে যখন আমি ফসফেট যুক্ত করলাম এবং একটা ফসফেট যুক্ত করলাম, তো অ্যাডেনোসিন নামটা ওইরকমই থাকলো, একটা ফসফেট। একটার জন্য আমি দিলাম হচ্ছে এখানে মনো, মনো মানে হচ্ছে আসলে এক, তো একটা ফসফেট যুক্ত করেছি এই জন্য এক, আর এখানে আমি লিখবো হচ্ছে ফসফেট। আচ্ছা, ফসফেটটা আমি এখান থেকে একটু নিচে লিখে দিই, যেহেতু জায়গা হচ্ছে না। তাহলে অজৈব এই যে ফসফেট। তাহলে এখন নতুন একটা যৌগ পাওয়া গেল, অ্যাডেনোসিন মনোফসফেট। এটাকে আমরা সংক্ষেপে লিখি AMP, অ্যাডেনোসিন মনোফসফেট। এই যে নতুন যৌগ পাওয়া গেল অ্যাডেনোসিন মনোফসফেট, এটাই কিন্তু আসলে নিউক্লিওটাইড। তাহলে আগে ছিল নিউক্লিওসাইড, এই নতুন যৌগটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এটা হলো নিউক্লিওটাইড। তো এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসে যে এএমপি, এডিপি বা এটিপি এগুলো আসলে কি যৌগ। অপশনে থাকে হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড, এরকম অপশন থাকে। মনে রাখতে হবে এএমপি, এডিপি, এটিপি এগুলো আসলে হচ্ছে নিউক্লিওটাইড যৌগ। তাহলে কিভাবে একটা নিউক্লিওটাইড গঠিত হয় আমরা শিখে গেলাম, এবং এই যে এএমপি অ্যাডেনোসিন মনোফসফেট এটাই হলো একটা নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইড কি করে সেটা খেয়াল করো। এই নিউক্লিওটাইড এএমপি, এই নিউক্লিওটাইড এএমপি যখন পর্যাপ্ত পরিমাণ শক্তি পায়, ধরো সূর্যের আলোর শক্তি ক্লোরোফিল শোষণ করে নিছে, তো শোষণ করে যখন নিবে, যখন সূর্যের আলোর শক্তি পর্যাপ্ত পরিমাণ থাকবে, তখন এই এএমপি অ্যাডেনোসিন মনোফসফেট কি করে, ওই সূর্যের আলোর শক্তির মাধ্যমে আরও একটা ফসফেটকে গ্রহণ করে। তাহলে যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো থাকে, পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আছে অর্থাৎ শক্তি আছে, তাহলে ওই শক্তি দিয়ে এর সাথে আরও একটা অজৈব ফসফেট যুক্ত হয়। যুক্ত হয়ে এএমপিটা কিসে পরিণত হয়, এডিপিতে পরিণত হয়। এবার আরেকটা ফসফেট যেহেতু যুক্ত হলো, এর নামটা অ্যাডেনোসিন মনোফসফেট থেকে হয়ে গেল অ্যাডেনোসিন ডাইফসফেট। এই ডি অর্থ হলো ডাই। ডাই কেন? ডাই মানে হচ্ছে দুই। তাহলে এএমপি যখন পর্যাপ্ত পরিমাণ শক্তি পায়, এই যে সূর্যের আলোর শক্তি যখন পর্যাপ্ত পরিমাণ পেল, তখন সে আরও একটা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে কি তৈরি করে, এডিপি তৈরি করে, অ্যাডেনোসিন ডাইফসফেট। আগে ছিল এক ফসফেট, এখন দুই ফসফেট তৈরি করলো, তো এটা হলো বলা অ্যাডেনোসিন ডাইফসফেট। এভাবে ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে ও আসলে শক্তি সঞ্চয় করে। এখন ধরা যাক এডিপি আরও পর্যাপ্ত পরিমাণ শক্তি পেল,
তাহলে এই এডিপি যদি আরো পর্যাপ্ত পরিমাণ শক্তি পায়, ধরা যাক আরো শক্তি আসে, তাহলে আরো শক্তি যদি পায় তাহলে ওই শক্তি দিয়ে আবার তোমার কি যুক্ত করবে, অজৈব ফসফেট যুক্ত করবে। এবার দেখো আগে থেকে 2 ফসফেট ছিল, সাথে আরো একটা ফসফেট যুক্ত হলো, এবার তৈরি হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে টি কেন, টি আসলে ট্রাই, ট্রাই মানে কি, ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এবার আরো একটা ফসফেট যুক্ত হলো, ট্রাইফসফেট হলো। এই যে আরেকটা ফসফেট যুক্ত হলো, এর মাধ্যমেও কিন্তু ও অনেক পরিমাণ শক্তি নিজের মধ্যে কি করলো, সঞ্চয় করলো। তাহলে এই যে দেখো একটু আগে আমরা আলোচনা করতেছিলাম আলোক নির্ভর পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো শোষিত হয়ে সেই শক্তিটা, সেই সূর্যের আলোর শক্তিটা শোষিত হয়ে এই যে এডিপির মধ্যে, এটিপির মধ্যে সঞ্চিত আছে। এভাবে আলোটা এর মধ্যে কি থাকে, সঞ্চিত থাকে। এই জন্যই আমরা একটু আগে বলতেছিলাম যে আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলোর শক্তি শোষণ করে এভাবে এটিপি তৈরি হয়। আর এই যে তোমার দেখো এখানে ফসফেট যুক্ত হলো, এখানেও ফসফেট যুক্ত হলো, এই বিক্রিয়াগুলোকে আমরা আসলে বলি হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া। ফসফেট যুক্ত হওয়ার এই বিক্রিয়াগুলোকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া। কিন্তু এখানে যেহেতু আমরা এই ফসফেটগুলোকে যুক্ত করতেছি সূর্যের আলোর শক্তির সাহায্যে, তাই এটাকে আমরা ফসফোরাইলেশন শুধুমাত্র না বলে এর আগে একটা ফটো যুক্ত করে দিব। এই প্রক্রিয়ার নাম আসলে ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়া। তাহলে আমরা এখন একটু ওই স্লাইড, আগের স্লাইড এবং এই স্লাইড, দুটো স্লাইড মিলিয়ে তোমাদেরকে আর একবার একটু পুরোটা মনে করাই দিই। দেখো তাহলে আগের স্লাইডে আমরা আলোচনা করতেছিলাম যে আজকের ক্লাসে আমরা তোমাদের শেখাবো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে একজন ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনি এই দীর্ঘ প্রক্রিয়াকে 2টা পর্যায়ে বিভক্ত করেছেন। এর প্রথম পর্যায়কে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং এই আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলোর শক্তিটা রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে কিছু যৌগের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে এটিপি, একটা হচ্ছে NADPH। এই যৌগগুলোর মধ্যে সূর্যের আলোর শক্তি শোষিত হয়ে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে। তারপরে আমরা তোমাদেরকে এই ব্যাপারটা ভালোভাবে বোঝানোর জন্য এই এটিপির গঠন বোঝালাম দ্বিতীয় স্লাইডে, কিভাবে এটিপিটা আসলে তৈরি হলো। তো এটিপি তৈরি হওয়ার জন্য প্রথমে কি লাগলো, দেখো একটা শর্করা জাতীয় যৌগ লাগলো রাইবোজ, তার সাথে যুক্ত হলো কি নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডেনিন, তার সাথে যুক্ত হলো। এই ক্ষার আর শর্করা যুক্ত হয়ে তৈরি হলো প্রথমে অ্যাডেনোসিন। এই যে অ্যাডেনোসিন তৈরি হলো, এটা একটা কি যৌগ, এটা হচ্ছে নিউক্লিওসাইড যৌগ। তারপরে সূর্যের আলোর শক্তি শোষণ করে তার সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হলো। এই যে আই থেকে হলো ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে হচ্ছে অজৈব। এই অজৈব ফসফেট যুক্ত হলো ফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে, এবং অ্যাডেনোসিনের সাথে যখন একটা ফসফেট যুক্ত হলো তখন তার নাম হয়ে গেল অ্যাডেনোসিন মনোফসফেট। এবং এই অ্যাডেনোসিন মনোফসফেটটা হচ্ছে নিউক্লিওটাইড। তারপরে কি হলো, সেই নিউক্লিওটাইডটা সূর্যের আলোর শক্তি শোষণ করে সেই শক্তি দিয়ে একটা ফসফেট গ্রহণ করলো। তো আগে থেকে একটা ফসফেট ছিল, আরেকটা ফসফেট গ্রহণ করলো, এবার তৈরি হলো ADP, অ্যাডেনোসিন ডাইফসফেট। এখানে ডি অর্থ হচ্ছে 2। তারপরে আরো যদি শক্তি থাকে সূর্যের আলোর, সেই শক্তিটাও শোষণ করে দেখো আরো একটা ফসফেট যুক্ত হলো, যেখানে আরো একটা ফসফেট যুক্ত হলো, হয়ে তৈরি হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে ট্রাই মানে হচ্ছে 3টা ফসফেট যুক্ত হলো। তাহলে এভাবে প্রত্যেকটা ফসফেট যুক্ত হচ্ছে আর সেখানে সূর্যের আলোর শক্তিটা সঞ্চিত হচ্ছে, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হলো ফটোফসফোরাইলেশন। যেহেতু এখানে ফসফেট যুক্ত হয় তাই এর নাম ফসফোরাইলেশন। আর এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটাই সূর্যের আলোর উপস্থিতি খুবই জরুরি, সূর্যের আলো না থাকলে এই বিক্রিয়াটা হবেই না, তাই আমরা এটাকে বলতেছি ফটো ফসফোরাইলেশন। এভাবে এই যে এটিপি, এই এটিপির মধ্যে সূর্যের আলোর শক্তিটা সঞ্চিত হলো, এটাই হলো হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। এখন আমরা দেখব এইখানে NADPH যেটা, এর আবার ভূমিকাটা কি, এটা একটা আমরা তাহলে এখন তোমাদের বুঝাই যে NADPHটা আবার এখানে কি ভূমিকাটা রাখে সেটা এখন আলোচনা করি। দেখো এখন NADPH কি, আগে আমরা NADPH এর নামটা আগে পুরোপুরি লিখি। এই যে আমরা এখানে দেখলাম যৌগটার নাম NADP, এই সম্পর্কে পরে আলোচনা করতেছে, আগে NADP খেয়াল করো। এই যে NADP এর যদি আমি পুরো নামটা লিখি তাহলে নামটা হবে এইরকম, নিকোটিনামাইড। নিকোটিনামাইড, এতে হলো অ্যাডেনিন, ডিতে হলো ডাইনিউক্লিওটাইড,
আর পিতে হলো ফসফেট। আমি একটু পুরো লেখাটাকে একটু এক লাইনে লেখার চেষ্টা করি, তাহলে এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর এই যে পিতে হলো ফসফেট। তো এই যে এনএডিপি, এই এনএডিপি আসলে দুইটা নিউক্লিওটাইড। দেখো এখানে নামের মধ্যেই কিন্তু আছে ডাই নিউক্লিওটাইড। তাহলে এনএডিপি এমন একটা যৌগ যেখানে দুইটা কি আছে, দুইটা নিউক্লিওটাইড আছে। এই যে দুইটা নিউক্লিওটাইড, একটা হচ্ছে নিকোটিনামাইড, এটা একটা নিউক্লিওটাইড, আর এই যে অ্যাডেনিন, এই অ্যাডেনিন যুক্ত একটা নিউক্লিওটাইড আছে। তাহলে এখানে কয়টা নিউক্লিওটাইড আছে? দুইটা নিউক্লিওটাইড। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড। তাহলে এখানে কয়টা নিউক্লিওটাইড আছে? দুইটা নিউক্লিওটাইড আছে। এবং এই দুটা নিউক্লিওটাইড যুক্ত হয় কি দিয়ে? এই যে ফসফেট, এই ফসফেট দিয়ে। তাহলে এনএডিপি, আর এই নামটা ভালো করে খেয়াল করে লেখা আছে এনএডিপি। এনতে হলো নিকোটিনামাইড, এতে হলো অ্যাডেনিন, ডিতে হলো ডাইনিউক্লিওটাইড, পিতে হলো ফসফেট। এই যৌগটা আসলে মূলত, এই যৌগটা হলো দুটা নিউক্লিওটাইডের সমষ্টি। দেখো নামের মধ্যে লেখা আছে ডাইনিউক্লিওটাইড, তার মানে এখানে অলরেডি দুটো নিউক্লিওটাইড আছে। তারা কে কে? একটা হচ্ছে নিকোটিনামাইড, এটা নিজে একটা নিউক্লিওটাইড। এই যে অ্যাডেনিন, সে একটা নিউক্লিওটাইড। এখানে দুটা নিউক্লিওটাইড আছে এবং তারা যুক্ত হয় কি দিয়ে? ফসফেট দিয়ে। এটা আসলে একটা নিউক্লিওটাইড যৌগ, কিন্তু এটা হচ্ছে ডাইনিউক্লিওটাইড যৌগ। তাহলে কি বোঝা গেল? এটা একটা নিউক্লিওটাইড। তোমাদের বোঝার সুবিধার জন্য বলি, আসলে এই যে নিকোটিনামাইড লিখছি না, এটাকে কিন্তু আমরা ভিটামিন B3 নামে চিনি। হ্যাঁ, এটা যদি মনে রাখতে পারো ভালো করে কাজে লাগবে। এই নিকোটিনামাইডকে কিন্তু আমরা আসলে বলি ভিটামিন B3। তো যাই হোক, তোমার নামটা আসলে বুঝে গেছো। এখন আসো আলোক নির্ভর পর্যায়ে এই এনএডিপির আসলে ভূমিকাটা কি। তো এনএডিপির ভূমিকা আলোক নির্ভর পর্যায়ে কোএনজাইমের মতো, কোএনজাইমের মতো। তাহলে এর ভূমিকাটা হচ্ছে এখানে, এ হলো একটা কোএনজাইম। এবার আসো তোমাদেরকে আমরা বলে বলে, মুখে মুখে বলে বলেই বুঝাই দিই যে কোএনজাইমটা আসলে আবার কি। তারপরে আমি এখানে লিখে দেখাবো যে কোএনজাইম কি। আচ্ছা, তোমরা অ্যাটলিস্ট এইটা জানো যে এনজাইমের কাজটা আসলে কি। এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়া করা। তাহলে আমরা যদি এটাকে ভালোভাবে বুঝতে চাই, ধরো আমরা এখানে লিখে রাখি এই যে এনজাইম। এনজাইম এর বাংলা হচ্ছে উৎসেচক। এবং তোমরা এর মধ্যে জানো এটা যে এনজাইম বা উৎসেচকের কাজই হলো আসলে বিক্রিয়া করায়। এরা বিভিন্ন বিক্রিয়া সংগঠন করে বা বিক্রিয়া করে। তো এখন ধরো এনজাইম বা উৎসেচক বিক্রিয়া করবে। তো ওই বিক্রিয়া করতে গিয়ে ধরো ওই বিক্রিয়াতে কোনো একটা যৌগের সাথে বা কোনো একটা বিক্রিয়কের সাথে হাইড্রোজেন যোগ করতে হবে। অথবা ধরো কোনো একটা বিক্রিয়াতে কোনো একটা বিক্রিয়ক থেকে হাইড্রোজেন মুক্ত হবে। তাহলে দেখো এনজাইম ধরো বিক্রিয়া করে, তো সেই বিক্রিয়াতে ধরো আমাকে হাইড্রোজেন যোগ করতে হবে এমন একটা বিক্রিয়া, অথবা ধরো কোনো একটা বিক্রিয়াতে হাইড্রোজেন মুক্ত করতে হবে। এই যে আমি একবার হাইড্রোজেন যুক্ত করব, আবার একবার হাইড্রোজেন মুক্ত করব, তাহলে এখানে কেউ একজন থাকবে যখন হাইড্রোজেনটা মুক্ত করব সে ওই হাইড্রোজেনটাকে নিয়ে রেখে দিবে কাছে। আবার যখন আমরা ওই হাইড্রোজেনটাকে আবার আমরা যখন যুক্ত করব তখন ওর কাছ থেকে আমরা ওই হাইড্রোজেনটা নিয়ে নিব। তার মানে কি দাঁড়ালো? সে হচ্ছে সহকারী এনজাইম। এনজাইমটা বিক্রিয়া করবে, এই বিক্রিয়ায় একবার হাইড্রোজেন যুক্ত হবে আর একবার হাইড্রোজেন মুক্ত হবে। তো যখন আমি হাইড্রোজেনটাকে যুক্ত করব তখন একটা সহকারী এনজাইম ওই হাইড্রোজেনটা আমাকে যখন মুক্ত করব তখন ওই হাইড্রোজেন নিয়ে রেখে দিবে। আবার যখন আমি ওই হাইড্রোজেন যুক্ত করব তখন ওর কাছ থেকে আমি হাইড্রোজেন নিয়ে নিব। তাহলে ঠিক যেমন দেখো না, আমাদের বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন কাজের জন্য যখন কোনো হয়তো ইলেকট্রিশিয়ান বা কোনো মেকানিক আসে কোনো কিছু ঠিক করতে, তখন সাথে কিন্তু অনেক সময় একজন সহকারী থাকে। তো ওই মেকানিক যখন ধরো কোনো কিছু ঠিক করতেছে তখন কোনো কিছু দরকার লাগলে ওই সহকারী যে আছে পিচ্চিটা, ওই পিচ্চি তাকে কোনো কিছু আগায় দেয়। আবার ধরো ওই মেকানিক যদি কোনো কিছু রেখে দিতে চায় তখন দেখা যায় যে ওই পিচ্চি সহকারীটাই ওটা আবার নিয়ে রেখে দেয়। তাহলে এখানে মূল মেকানিক থাকে একজন, তার সাথে একজন সহকারী মেকানিক থাকে যে তাকে বিভিন্ন জিনিস সরবরাহ করে আবার বিভিন্ন জিনিস নিয়ে রেখে দেয়। এখানেও ব্যাপারটা তাই। তাহলে বিক্রিয়া করবে কি? বিক্রিয়া করবে হচ্ছে এনজাইম। এখন ওই এনজাইম বিক্রিয়া করতে গিয়ে যদি হাইড্রোজেন প্রয়োজন হয় বা অন্য কোনো পরমাণু প্রয়োজন হয় তাহলে কোএনজাইমের কাজ হলো সেই পরমাণু সরবরাহ করা। আবার ধরো কোনো একটা বিক্রিয়াতে যদি কোনো একটা পরমাণু মুক্ত হয় তাহলে কোএনজাইমের কাজ হলো ওই মুক্ত হওয়া পরমাণুটাকে নিজের কাছে রেখে দেওয়া। এই কাজটাই করে হচ্ছে এই এনএডিপি। এই যে এনএডিপি লিখে রাখছি আমি, এই এনএডিপি আসলে এই কাজটাই করে।
আমি তোমাদের এটা সহজ করে বুঝাই দিই। দেখো, আমি যদি এখন ধরো আমি পানির জারণ ঘটাতে চাই, ধরো আমি পানির জারণ ঘটাবো, এই যে পানি আমি লিখলাম পানির জারণ ঘটবে। তো পানির জারণ মানে কি? আসলে পানির জারণ মানে হচ্ছে এই যে এইচ আর ওএইচ এটা মিলেই তো পানি হয়। তো ধরো পানির জারণ ঘটবে, এখানে আমি এই যে এইচ আর ওএইচ এখান থেকে আমি এই এইচটাকে মুক্ত করব, এই বন্ধনটাকে আমি ভেঙে দিয়ে এই এইচটাকে আমি মুক্ত করব, এটাকে বলা হয় পানির জারণ। তাহলে আমি যে এই বিক্রিয়ায় যে পানির জারণ করব, হাইড্রোজেনকে মুক্ত করব, তখন চলে আসবে কে? এখানে চলে আসবে NADP। সে করবে কি? এই বিক্রিয়ায় এসে সে এই হাইড্রোজেনকে নিয়ে সে NADPH এই যৌগে পরিণত হবে। তাহলে এই বিক্রিয়াতে আমি পানির জারণ ঘটাচ্ছি, পানি থেকে হাইড্রোজেনকে মুক্ত করতেছি বন্ধন ভেঙে। সো NADP এসে করবে কি? ওই হাইড্রোজেনটাকে সে নিয়ে নিল, এবং এই কারণে এর নামটা আমরা কি দিব? দেখো, এর নামটা আমরা দিব হচ্ছে এ হলো বিজারিত NADP। এ হচ্ছে বিজারিত NADP, সে হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হলো। তাহলে কোনো একটা বিক্রিয়ায় কোনো কিছু যদি মুক্ত হয়, সে গ্রহণ করলো। এবার এখন ধরো আমরা আরেকটা বিক্রিয়া করব। কি বিক্রিয়া? ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের আমরা এখন বিজারণ ঘটিয়ে ধরো শর্করা তৈরি করব। এই কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি হাইড্রোজেন যোগ করব, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি হাইড্রোজেন যোগ করে বিজারণ করব, করে আমি এই যে তোমার গ্লুকোজ তৈরি করব। এখন হাইড্রোজেনটা পাবো কই থেকে? এই সমাধানটা হলো এই যে NADPH, সে করবে কি? এই হাইড্রোজেনটাকে এখানে ছেড়ে দিবে। তাহলে হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দিল, দিয়ে সে আবার কি মুক্ত হয়ে গেল না? এই দেখো, সে NADPH ছিল, সে আবার ওই হাইড্রোজেন ছেড়ে দিয়ে কি হয়ে গেল? NADP হয়ে গেল, সে মুক্ত হয়ে গেল। তো তখন আমি এটাকে বলবো হচ্ছে এটা হলো জারিত। সে হাইড্রোজেন ছেড়ে কি হয়ে গেছে? জারিত হয়ে গেছে। এভাবে সে জারিত হয়ে গেল। এখন এই যে হাইড্রোজেন দিয়ে এই যে বিক্রিয়াটা হয়ে গেল, এটাই হচ্ছে NADPর কাজ। এবং এই যে NADP তাহলে কি কাজ করে? এই বিক্রিয়া যখন ঘটলো তখন কোনো কিছু গ্রহণ করে সে বিক্রিয়াকে সহজ করে দিল, আবার এই বিক্রিয়া যখন ঘটলো তখন সে কোনো কিছু দান করে বিক্রিয়াটাকে সহজ করে দিল। তাহলে এই বিক্রিয়া এবং এই বিক্রিয়ার এনজাইমকে সে সাহায্য করলো। এই কারণে আমরা NADPকে এখানে আমরা বলবো সে হচ্ছে নিউক্লিওটাইড। রাসায়নিকভাবে সে নিউক্লিওটাইড, কিন্তু সে কাজ করতেছে কোএনজাইমের মতো। তাহলে সে রাসায়নিক যৌগ হিসেবে নিউক্লিওটাইড, কিন্তু সে কাজের দিক থেকে আসলে কি? সে কাজের দিক থেকে হলো কোএনজাইম। সে কাজের দিক থেকে হলো কোএনজাইম। তাহলে NADP হচ্ছে একটা নিউক্লিওটাইড এবং ডাইনিউক্লিওটাইড, কিন্তু সে কাজের দিক থেকে হলো কোএনজাইম। তাহলে আমরা মনে হয় তোমাদেরকে যে দুটা যৌগ নিয়ে কথা বলতেছিলাম, সে দুটো যৌগ তোমাদের ধারণা দিয়ে দিছি। আমি তারপরেও তোমাদের সুবিধার জন্য প্রথম থেকে এই পড়াটুকু আরেকবার রিপিট করে আসি, তোমাদের যেন বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। তাহলে বলো দেখি, আমরা আজকের ক্লাসে কি আলোচনা করতেছি? আমরা আজকের ক্লাসে আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বিস্তারিত আলোচনা করব। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া, একটা বিস্তারিত প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে একজন বিজ্ঞানী, ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুটি পর্যায়ে বিভক্ত করেন। এই দুটি পর্যায়ের একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো প্রথম পর্যায়ের নাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এখানে কি হয়? এখানে সূর্যের আলো, ক্লোরোফিল, এরকম বিভিন্ন রঞ্জক কণা দিয়ে শোষিত হয়, শোষিত হয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এবং রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে ATP, NADPH এই যৌগগুলোর মধ্যে সঞ্চিত থাকে। তাহলে এখানে সূর্যের আলো, বিভিন্ন বর্ণকণিকা যেমন ক্লোরোফিল দিয়ে শোষিত হয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এবং ATP, NADPH এর মধ্যে কি থাকে? সঞ্চিত থাকে। এখন এই যে ATPর মধ্যে NADPH এর মধ্যে সঞ্চিত থাকে, এটা বোঝানোর জন্য আমরা তোমাদেরকে প্রথমে ATPর গঠন সম্পর্কে বলেছিলাম। এটা তোমাদের জন্য আরো একবার বলি, আরো একবার শোনো। প্রথমে রাইবোজ শর্করার সাথে যুক্ত হবে হচ্ছে একটা ক্ষার জাতীয় যৌগ অ্যাডেনিন। এই অ্যাডেনিন আর এই যে রাইবোজ শর্করা, এরা মিলিত হয়ে তৈরি করবে একটা নিউক্লিওসাইড যৌগ যার নাম অ্যাডেনোসিন। এবং এই অ্যাডেনোসিনের সাথে আবার আরো একটা ফসফেট যুক্ত হবে, অজৈব ফসফেট। এই অজৈব ফসফেট যুক্ত হওয়ার পরে তার নামটা হয়ে যাবে অ্যাডেনোসিন মোনোফসফেট, বা সংক্ষেপে যদি আমরা বলি AMP। এই যে AMP, এই AMPটা হচ্ছে নিউক্লিওটাইড। এখন এই AMP নিউক্লিওটাইড যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোর শক্তি পায়, তাহলে সে আরো একটা ফসফেট গ্রহণ করবে ওই সূর্যের আলোর শক্তি দিয়ে, এবং ওই বিক্রিয়াটার নাম আমরা কি দিব? ফটোফসফোরাইলেশন।
ফসফেট যুক্ত হয় তাই ফসফোরাইলেশন, আর সূর্যের আলোর শক্তিকে ব্যবহার করে যুক্ত হচ্ছে তাই ফটোফসফোরাইলেশন। তো তখন কি হবে নামটা, তখন নামটা হয়ে যাবে এডিপি, কারণ তার সাথে আরও একটা ফসফেট যুক্ত হয়ে এখন 2 ফসফেট, সো এডিপি হয়ে গেল, তার মধ্যে শক্তি সঞ্চিত হলো। এখন এডিপি যদি আরও পর্যাপ্ত পরিমাণ শক্তি পায় তাহলে ওই শক্তিটা দিয়ে আবার একটা ফসফেট গ্রহণ করলো, আবার ফটোফসফোরাইলেশন বিক্রিয়া হলো এবং তৈরি হলো এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে 3টা ফসফেট এখানে যুক্ত আছে এবং এর মাধ্যমে আরও শক্তি কি হলো, সঞ্চিত হলো। তাহলে সূর্যের আলোর শক্তিটা এই এটিপির মধ্যে সঞ্চিত হলো। এরা কি, এরা হচ্ছে আসলে নিউক্লিওটাইড যৌগ। এরা হচ্ছে নিউক্লিওটাইড যৌগ, শক্তি সঞ্চয় করে। তারপরে আমরা তোমাদেরকে এনএডিপিএইচ দেখালাম, সেটা সম্পর্কে এখন বলি। দেখো তাহলে এই যে দেখো এনএডিপি কি, এনএডিপির যদি আমরা পুরো নামটা লিখি তাহলে নামটা দাঁড়ায় নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নাম থেকেই বুঝতেছো এনএডিপি কিন্তু আসলে 2টা নিউক্লিওটাইডের সমষ্টি। কিভাবে দেখো লেখা আছে ডাইনিউক্লিওটাইড, তাহলে 2টা নিউক্লিওটাইডের সমষ্টি। এই 2টা নিউক্লিওটাইড যুক্ত আছে কি দিয়ে, এই যে ফসফেট দিয়ে যুক্ত আছে। আর সেই 2টা নিউক্লিওটাইড কি কি, একটা হচ্ছে নিকোটিনামাইড, এটা একটা নিউক্লিওটাইড যাকে আমরা ভিটামিন বি3 বলি, আর একটা হচ্ছে অ্যাডেনিন, এটা একটা নিউক্লিওটাইড। এই 2 নিউক্লিওটাইডের সমষ্টি হলো এনএডিপি। তো আলোক নির্ভর পর্যায়ে এর আসলে ভূমিকা কি তোমরা অলরেডি একটা ধারণা পেয়েছো, প্রথম ক্লাসে তোমরা অলরেডি এটা শুনেছো যে আলোক নির্ভর পর্যায়ে কিন্তু কি ঘটে, সূর্যের আলোর শক্তি দিয়ে পানি ভেঙে যায়। এই যে পানি ভেঙে যাচ্ছে, পানি ভেঙে গিয়ে পানি থেকে হাইড্রোজেন মুক্ত হচ্ছে। এই যে হাইড্রোজেন মুক্ত হচ্ছে এটাকে আমরা পানির জারণ বলি। তো যখন এই পানির জারণ হয় তখন ওই হাইড্রোজেন যে মুক্ত হলো, ওই হাইড্রোজেনকে রাখার জন্য কাউকে না কাউকে তো প্রয়োজন হবে। তো ওই এনএডিপি তখন করে কি, ওই হাইড্রোজেনকে নিজে গ্রহণ করে করে নিজে বিজারিত হয়ে যায়। তখন আমরা এটাকে বলি এনএডিপিএইচ বা বিজারিত এনএডিপি বলি। সে হাইড্রোজেনটা গ্রহণ করলো। এখন ধরো আমরা আবার বলতেছি যে ওই হাইড্রোজেনটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত করে শর্করা তৈরি করব। ওই হাইড্রোজেনটা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত করে শর্করা তৈরি করব। তখন কি হবে, তখন ওই এনএডিপিএইচ আবার ওর যে হাইড্রোজেনটা ছিল সেটা ত্যাগ করবে, করে গ্লুকোজ তৈরি করবে আর নিজে কি হবে, নিজে জারিত হবে। তার মানে এখানে এনএডিপির ভূমিকাটা কি হলো, এনএডিপি কি কাজ করলো দেখো, কোনো একটা বিক্রিয়ায় যদি কোনো কিছু মুক্ত হয়, যেমন এখানে হাইড্রোজেন মুক্ত হলো, সে নিজের কাছে নিয়ে রেখে দিল। আবার কোনো একটা বিক্রিয়ায় যদি ওই হাইড্রোজেনের প্রয়োজন হয়, যেমন এখানে আমি গ্লুকোজ তৈরি করবো, হাইড্রোজেন যুক্ত করতে হবে, তখন সে হাইড্রোজেনটা দিয়ে দিল। তাহলে এর কাজই হলো একটা বিক্রিয়ায় কোনো কিছু মুক্ত হলে তাকে নিয়ে রেখে দেওয়া, আরেকটা বিক্রিয়ায় কোনো কিছু যুক্ত হলে সেখানে আবার ওটাকে যুক্ত করে দেওয়া। তো এই যে কাজটা ও করতেছে, এই কাজটা করে ও বিক্রিয়াকে সাহায্য করতেছে, বিক্রিয়া ঘটাতে সাহায্য করতেছে, এনজাইমকে সাহায্য করতেছে। তাই এনএডিপিকে আমরা আরও একটা নামে ডাকি, সেই নামটা হলো কোএনজাইম, সহকারী এনজাইম বা কোএনজাইম। সে এনজাইমকে সাহায্য করে। তাহলে রাসায়নিকভাবে এনএডিপি হলো একটা ডাইনিউক্লিওটাইড, 2টা নিউক্লিওটাইডের সমষ্টি। আর কাজের দিক থেকে এনএডিপি হলো আসলে কোএনজাইম, যার কাজ হচ্ছে বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করা। এটা আমরা মোটামুটি এনএডিপিএসটা শিখে ফেললাম। এখন আমি যদি এখন তোমাদেরকে এই পুরো আলোক নির্ভর পর্যায়টা যদি তোমাদেরকে পুরোপুরি আমি যদি এখন একেবারে ভিজুয়ালাইজ করে দেখাতে চাই, তাহলে ব্যাপারটা কি হবে আমরা এর পরের স্লাইডে সেটা দেখব। মনোযোগ দাও। তোমাদের মধ্যে যারা আমার ক্লোরোপ্লাস্টের ক্লাসটা করেছিলে তারা এই পুরো ক্লাসটাই এমনিতেই বুঝতে পারবা, আর যারা ক্লাসটা করো নাই ক্লোরোপ্লাস্টের তারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে আমরা পুরোটা এখন এই স্লাইডে একেবারে তোমাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দাও। এটা আমি কি আঁকাইছি বুঝাই দিই। এই যে সবুজ রং দিয়ে আঁকাইছি এটা হলো একটা অঙ্গাণু। তোমরা জানো সাইটোপ্লাজমের যে সবুজ বর্ণের অঙ্গাণুটা আছে তাকে আমরা কি বলি, সাইটোপ্লাজমের সবুজ বর্ণের অঙ্গাণুকে সবুজ প্লাস্টিড। তো আমরা এই সবুজ প্লাস্টিডকে বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমি যেটা এখানে আঁকাইছি সেটা হলো একটা ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদ কোষে। তাহলে আমরা প্রথমে এই আলোক নির্ভর পর্যায়টা বোঝার জন্য আমরা প্রথমে একটা ক্লোরোপ্লাস্ট নিলাম। আমি একটু তোমাদের মনে করিয়ে দিই এই ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যাবে। এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে উদ্ভিদের যে কোনো সবুজ অংশে। সেটা যদি এখন একটা কচি উদ্ভিদের চারা হয় তাহলে তার কাণ্ডে পাওয়া যেতে পারে, কারণ কাণ্ড তখন সবুজ থাকে, সেখানে পাওয়া যেতে পারে, সেই কোষগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যেতে পারে। এছাড়া আর কোথায় পাওয়া যেতে পারে, যদি ফুলের বৃতির রং সবুজ হয় তাহলে ওই বৃতিতেও কিন্তু, ওই বৃতির কোষগুলোতেও কিন্তু এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে। এমনকি
যদি তোমার হচ্ছে যে পাপড়িটাও যদি সবুজ হয় সেখানেও কিন্তু এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যেতে পারে। বাট যদি বলা হয় প্রধানত উদ্ভিদের কোথায় পাওয়া যাবে, তাহলে পাতা। এবং পাতার কোন অংশে, সেটাও তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি যে পাতার মেসোফিল অংশে পাওয়া যাবে। পাতার মাঝখানের যে টিস্যু তাকে বলা হয় মেসোফিল। মেসো মানে মাঝখানে, ফিল মানে পাতা। তাহলে আমরা এই আলোক নির্ভর পর্যায় বোঝার জন্য ধরো একটা গাছের পাতায় গেলাম, গাছের পাতার যে মাঝখানের অংশ আছে মেসোফিল বলে, সেখানে গেলাম, তার একটা কোষের মধ্যে এই ক্লোরোপ্লাস্ট আমি পাবো এবং এখানে কি কি ঘটে এখন সেটা আমি তোমাদেরকে দেখাবো। মনোযোগ দাও এবং আমি তোমাদের বোঝার জন্য এই ছবিটাকে একটু এইদিকে নিয়ে আসি, কারণ এটা সরি আমি তোমাদের বোঝার জন্য এটাকে একটু এই পাশে নিয়ে আসি, কারণ আমার লিখতে হবে অনেক কিছু। তাহলে এটা এই দিকে নিয়ে আসি। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখব যে কিভাবে এই আলোক নির্ভর পর্যায়টা এই জায়গাতে ঘটে। তো এখন মনোযোগ দাও। তো এই যে তোমার এইটুকু দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। এই পুরোটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এরকম থলি থাকে। তো এই থলিগুলোকে বলা হয় থাইলাকয়েড। এটা মনে রাখা সহজ। থলিগুলোকে আমরা বলি থাইলাকয়েড। তাহলে থলিগুলো হচ্ছে থাইলাকয়েড। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এই থলিগুলো কিন্তু একটা নাই, অনেকগুলো কিন্তু একসাথে একটা কি করে আছে, স্তূপ করে আছে। তো এই স্তূপেরও নাম আছে। হ্যাঁ, এই স্তূপের যদি নাম এক বচনে বলা হয় তাহলে নামটা হবে হচ্ছে গ্রানাম। আর যদি বহু বচনে বলা হয় তাহলে নামটা হবে হচ্ছে গ্রানা। তাহলে এখানে থাইলাকয়েড নামে থলি আছে, সেই থলি অনেকগুলো স্তূপ করে আছে। স্তূপের নাম হচ্ছে এক বচনে গ্রানাম, বহু বচনে গ্রানা। এবং এই যে তোমার এই থলিটা, এই থলিগুলোর মধ্যে বিভিন্ন রঞ্জক থাকে, বিভিন্ন ধরনের রং থাকে, বিভিন্ন পিগমেন্ট। আমরা রঞ্জককে তো বায়োলজিতে পিগমেন্ট বলি। বিভিন্ন পিগমেন্ট থাকে, সেটা আমরা পরে বড় ছবি দেখাবো। এটা এখন খেয়াল করো। এই যে তোমার এখানে থাইলাকয়েড চাকতিটা আছে, এই থাইলাকয়েড এই চাকতি বা থলি এরা স্তূপ করে আছে। স্তূপের নাম হচ্ছে গ্রানা বা গ্রানাম। তো এরা আছে হলো যে তরলের মধ্যে ভাসমান। এখানে তরল আছে। হ্যাঁ, এই তরলের মধ্যে এরা ভাসমান অবস্থায় আছে। তো এই তরলটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। বাংলায় যদি বলি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ধাত্র। এই স্ট্রোমা বা ধাত্রের কাজ কি? এখানে এনজাইম থাকে। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। তো এখানে এনজাইম থাকে এবং এখানে আসলে কি ঘটে, এখানে বিভিন্ন বিক্রিয়া ঘটে। তো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আসলে একটা বিক্রিয়া ক্ষেত্র। তাহলে আমি তোমাদেরকে এইটুকু যা বললাম এটা একটু আরেকবার তোমাদের মনে করে দিই। আমি এই স্লাইডে তোমাদেরকে দেখাবো আলোক নির্ভর পর্যায়ে আসলে কি কি ঘটে। তো এই আলোক নির্ভর পর্যায় সাইটোপ্লাজমের একটা সবুজ বর্ণের অঙ্গাণুতে ঘটে। সেই সবুজ বর্ণের অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা ব্যাপারটা বোঝার জন্য প্রথমে একটা ক্লোরোপ্লাস্ট এখানে নিলাম। সেই ক্লোরোপ্লাস্ট কোথায় পেলাম? সেই ক্লোরোপ্লাস্টটা পাবো হচ্ছে উদ্ভিদের সবুজ অংশে। সেটা হতে পারে কচি কোনো কাণ্ড, সেখানকার কোনো কোষে পেতে পারি, হতে পারে তোমার সবুজ বৃতি, সেখানেও পেতে পারি। কিন্তু প্রধানত পাওয়া যাবে কোথায়? পাতায়, এবং পাতার মাঝখানের টিস্যুতে, যার নাম হচ্ছে মেসোফিল টিস্যু। তাহলে আমরা এটা বোঝার জন্য মেসোফিল টিস্যুর কোষের ভিতর থেকে একটা ক্লোরোপ্লাস্ট এখানে নিয়ে আসছি। এই যে সবুজ বর্ণের প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট এখানে নিয়ে আসছি। সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে গেলে আমরা কি পেলাম? থলি পেলাম। থলির নাম কি? থাইলাকয়েড। এই যে থলির নাম থাইলাকয়েড। সেই থাইলাকয়েড স্তূপ হয়ে আছে। স্তূপের নাম কি? স্তূপের নাম এক বচনে বললে গ্রানাম, আর বহু বচনে বললে গ্রানা। সেই গ্রানাম বা গ্রানাগুলো ভেসে আছে যে তরলের মধ্যে, সেই তরলের নামটা কি? তরলের নাম হচ্ছে স্ট্রোমা, আর বাংলায় বললে ধাত্র। এই স্ট্রোমাতে কি থাকে? এই স্ট্রোমাতে বিভিন্ন এনজাইম থাকে এবং এনজাইমের কাজ কি করা? বিক্রিয়া করা। তো এই স্ট্রোমাতে আসলে বিভিন্ন বিক্রিয়া ঘটে। তাই আমরা স্ট্রোমাকে বলতে পারি এটা হচ্ছে আসলে বিক্রিয়ার সংগঠনের ক্ষেত্র বা বিক্রিয়া ক্ষেত্র বলতে পারো। তাহলে এখানে এই ব্যবস্থাটা আছে। এবার দেখো আর কি আছে। আমরা এখন এই ব্যাপারটাকে আরো ভালো করে বোঝানোর জন্য কি করছি, এই একটা থাইলাকয়েডকে এখানে বড় করে দেখাইছি। এই থাইলাকয়েডটায় এটা, এখানে যে থাইলাকয়েডটা আছে এটাই আসলে এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বড় করে আঁকাইছি। তাহলে এখন এই থাইলাকয়েডটা দেখো এখানে কি ঘটে বোঝার চেষ্টা করো। তো এই থাইলাকয়েডের ভিতরে এবং বাইরে কতগুলো রঞ্জক কণা থাকে। হ্যাঁ, কতগুলো রঞ্জক কণা বা পিগমেন্ট থাকে, বাইরেও থাকে ভিতরেও থাকে। এই যে বাইরে কতগুলো রঙের কণা দিলাম আমি, ভিতরেও কতগুলো রঙের কণা দিলাম।
এই যে বাইরে দিলাম সবুজ বর্ণের রং, এই সবুজ বর্ণের যে কণিকা তাকে আসলে বলা হয় ক্লোরোফিল। তাহলে যখন সবুজ বর্ণকণিকা হবে তাকে আমরা বলবো হচ্ছে ক্লোরোফিল। খেয়াল করো, আমি কিন্তু ক্লোরোপ্লাস্ট বলিনি, আমি বলেছি হচ্ছে ক্লোরোফিল। তাহলে আমরা এই থলির ভিতরে এবং বাইরে দুই দিকেই কিন্তু সবুজ বর্ণের কণিকা পাবো। এই সবুজ বর্ণের কণিকাকে বলা হচ্ছে ক্লোরোফিল। এছাড়াও এখানে থাকবে হচ্ছে হলুদ বর্ণের কণিকা। তো হলুদ বর্ণের কণিকা থাকবে যেগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে, যদি হলুদ হয় তাহলে আমরা বলবো হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল, তাহলে জ্যান্থোফিল পেলাম। আর যদি কমলা বর্ণের হয়, কমলা বর্ণের কিছু থাকবে এখানে, তাহলে যদি এখানে আমি কমলা বর্ণের কিছু পিগমেন্ট দেই তাহলে নাম হবে ক্যারোটিন। তো এখানে যে আমি যেগুলো পিগমেন্ট দিলাম, এই পিগমেন্টগুলোর আসলে কাজ কি? এই পিগমেন্টগুলোর কাজ হচ্ছে সূর্যের আলোকে শোষণ করা। যেমন দেখো এখানে আছে হলো হলুদ রঙের জ্যান্থোফিল, সে হলুদ ব্যতীত আর অন্যান্য যে তোমার সূর্যের আলোর যে বর্ণগুলো আছে, তোমরা জানো যে সূর্যের আলোর বর্ণতে 7টা বর্ণালী থাকে, এই 7টার মধ্যে এই জ্যান্থোফিলটা হলুদ বাদে বাকিগুলোকে শোষণ করে নিবে। যেমন ধর এখানে সবুজ রঙের আছে ক্লোরোফিল, তো সে সবুজ ব্যতীত, সবুজ বাদ দিয়ে বাকিগুলোকে সে শোষণ করে নেবে। আবার ধরো এখানে আছে হচ্ছে কমলা রঙের ক্যারোটিন, সে কমলা ব্যতীত বাকিগুলোকে সে শোষণ করে নেবে। তাহলে আমরা যে এই থলির যে ভিতরে এবং বাইরে যে অনেকগুলো পিগমেন্ট দিলাম, এই যে আমরা যেগুলো পিগমেন্ট দিলাম, আমি লিখেই দিই পিগমেন্ট। পিগমেন্টের বাংলা হচ্ছে বর্ণকণিকা বা রঞ্জক। তাহলে এই যে রঞ্জকগুলো যে দিলাম, পিগমেন্টগুলো যে দিলাম, এই পিগমেন্টের কাজ আসলে তাহলে কি? সূর্যের আলোকে শোষণ করা। তাহলে আমরা এই থলিটার ভিতরে এবং বাইরে এই পিগমেন্টগুলো দিয়ে রেখেছি কেন? সূর্যের আলোকে শোষণ করার জন্য। যেহেতু এই পিগমেন্টের দলাগুলো সূর্যের আলোকে শোষণ করবে, তাই এর কিন্তু আরও একটা নাম আছে। এই দলাটার নাম হলো কোয়ান্টোসোম বলা হয়। সূর্যের আলোর শক্তিকে ফোটন বা কোয়ান্টাম বলে। তাহলে এই পিগমেন্টগুলো যেহেতু সূর্যের আলোর শক্তি ফোটন বা কোয়ান্টাম শোষণ করে, তাই এই দলাগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম থেকে কোয়ান্টোসোম। তাহলে থলির ভিতরে এবং বাইরে, এটা তো থাইলাকয়েড, এর ভিতরে এবং বাইরে দুই দিকে এরকম দলা থাকে, পিগমেন্টের দলা, আমরা তাকে বলি হচ্ছে কোয়ান্টোসোম। এরকম দলা থাকে। তোমাদের মনে রাখার জন্য একটু বলে রাখি, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা একেবারে তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে লিখেছি ক্লোরোফিল, এই ক্লোরোফিলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাতু থাকে, সেই ধাতুটা হলো ম্যাগনেসিয়াম। এটা একটু মনে রাখতে হবে, এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের প্রয়োজন হবে, যে ক্লোরোফিলে কিন্তু একটা ধাতু থাকে, ধাতুর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ব্যাস, এটা একটু বোঝার চেষ্টা করো। এরপরে আসো এইখানে, এখানে বিক্রিয়া, এগুলো তো স্ট্রোমা, তোমরা তো জানো যে এগুলা হচ্ছে স্ট্রোমা, এগুলো হচ্ছে তরল, এগুলাতে বিক্রিয়া হবে। তো এগুলাতে কি বিক্রিয়া হবে সেটা একটু তোমাদের দেখাই। এগুলাতে একটা এনএডিপি আসবে, এনএডিপি, কিন্তু এই এনএডিপিটা আসবে হচ্ছে পজিটিভ হয়ে, আর তার আশেপাশে থাকবে হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটা আসবে হচ্ছে পানি থেকে। তো দেখো স্ট্রোমাতে এনএডিপি আছে পজিটিভ হয়ে, আর হাইড্রোজেনটাও আছে পজিটিভ হয়ে। এদের মধ্যে নর্মালি কিন্তু বন্ধন হওয়া সম্ভব নয়, বন্ধন হবে না, কিন্তু আমরা এই অসম্ভবটাকেই সম্ভব হতে দেখবো একটু পরে। আর দেখো এই যে থলিটা আছে থাইলাকয়েড, তার গায়ে কিন্তু আছে হলো বিভিন্ন রঞ্জক, সেটাতে সে কি করবে? সূর্যের আলোকে শোষণ করবে। তাহলে এখানে কিন্তু আলো শোষণ করার ব্যবস্থাও আছে, আবার দেখো স্ট্রোমাতে কিন্তু বিক্রিয়া করার ব্যবস্থাও আছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এটা তো বিক্রিয়া হবে না, কিন্তু এই অসম্ভব বিক্রিয়াটাই এখন ঘটবে। কিভাবে ঘটবে? জাস্ট সূর্য উঠলেই ঘটবে। যখনই সূর্য উঠবে এবং সূর্যের আলো এসে এই পিগমেন্টে পড়বে, যখনই সূর্য উঠবে এবং এই আলোটা এসে এই রঞ্জক কণাগুলোর উপরে পড়বে, তখন এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তো ধাতু, তোমরা জানো যে ধাতু কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চায়। তাহলে যখনই এই পিগমেন্টগুলো, এই রঞ্জকগুলোর উপরে যখন সূর্যের আলো এসে পড়বে, তখন এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনগুলো
ওই সূর্যের আলোর শক্তিকে শোষণ করে উত্তেজিত হবে, শক্তিশালী হবে। তারা নিউক্লিয়াসের বন্ধন ত্যাগ করে বাইরে নির্গত হতে চাবে, তারা বাইরে উৎক্ষিপ্ত হতে চাবে। দুটা ইলেকট্রন, তোমরা জানো যে ম্যাগনেসিয়াম কিন্তু দুটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম যখন সূর্যের আলোর শক্তি পেল, সে তখন দুটা ইলেকট্রন হারিয়ে সে নিজে হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+, আর দুটা ইলেকট্রন এই যে দেখো ম্যাগনেসিয়াম থেকে উৎক্ষিপ্ত হয়ে এখানে এসে যুক্ত হবে। যখন সূর্যের আলোটা এই পিগমেন্টে পড়লো, পিগমেন্টের ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন সেই আলোর শক্তিকে শোষণ করে গতিপ্রাপ্ত হয়ে বিভিন্ন বাহকের মাধ্যমে এসে যুক্ত হলো কার সাথে? NADPH এর সাথে। এখন ভালো করে খেয়াল করে দেখো, যখন NADPH এর সাথে যখন দুটা ইলেকট্রন চলে আসলো, তখন এ কিন্তু আর প্লাস নাই। একটা ইলেকট্রন এসে প্রথমে এই প্লাসটাকে নিরপেক্ষ করে দিলে, নিউট্রাল করে দিল, আর একটা ইলেকট্রন এসে কিন্তু ওকে মাইনাস করে দিল। এবার কিন্তু এই বিক্রিয়াটা হবে। তাহলে একটু আগে কিন্তু এই বিক্রিয়া হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ NADP ছিল প্লাস হয়ে, হাইড্রোজেন আয়নও ছিল হচ্ছে প্লাস হয়ে, তো প্লাস প্লাস তো বিক্রিয়া হবে না। কিন্তু যেই সূর্যের আলো উঠলো, যখনই সূর্যের আলো এসে এই পিগমেন্টে পড়লো, তখন ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন উত্তেজিত হয়ে আলোর শক্তি গ্রহণ করে তারা কি করলো? বিভিন্ন বাহকের মাধ্যমে NADP-র সাথে এসে যুক্ত হলো। যুক্ত হয়ে NADP-কে কি করে দিল? মাইনাস করে দিল। এবং এখন কিন্তু এই বিক্রিয়া ঠিকই হবে, এবং এখন তৈরি হবে ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম NADPH। এই যে এভাবে আলোর শক্তি ব্যবহার করে এই যে NADPH তৈরি হলো। তাহলে এখন কিন্তু ঠিকই তোমরা বুঝতেছো যে সূর্যের আলোর শক্তিটা এই যে ইলেকট্রনের গতি শক্তিতে রূপান্তরিত হয়ে এদিক দিয়ে এখন এই যৌগের মধ্যে আছে। তার মানে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এটা আমরা একটু আগে বলতেছিলাম যে আলোক নির্ভর পর্যায়ে কি হয়? আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি প্রথমে এই যে পিগমেন্ট, এই পিগমেন্টের ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের গতিশক্তিতে পরিণত হয়, তারপরে সেটা দিয়ে একটা বিক্রিয়া ঘটে এবং একটা বন্ধন হয়ে এই যৌগের মধ্যে সেই শক্তিটা জমা আছে এখন। তাহলে আমাদের কথাটা মিলে গেল, সূর্যের আলোর শক্তি দিয়ে রাসায়নিক শক্তি তৈরি হলো। এখন ধরো আমরা যদি এরকম রাসায়নিক শক্তি আরও তৈরি করতে চাই, আলো তো আছেই, আলো আজকেও আছে, কালকে আবার আলো পাওয়া যাবে। আমরা যদি এরকম আরও অনেক রাসায়নিক শক্তি তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমটা কি দেখো, আমি এরকম অনেক NADPH তৈরি করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই যে এই হাইড্রোজেন আয়নটা আছে, এই হাইড্রোজেন আয়নের ঘাটতি পূরণ করতে হবে। এখানে বারবার আমাকে হাইড্রোজেন আয়নটা সাপ্লাই দিতে হবে। আবার দেখো ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন দেওয়ার ক্ষমতা ছিল, সে কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে দিছে, তার কিন্তু আর ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নাই। তাহলে আমাকে এখানে ইলেকট্রনেরও সাপ্লাই দিতে হবে। তাহলে আমি যদি আরও অনেক বেশি NADPH পেতে চাই, আরও অনেক বেশি শক্তি যদি আমি সঞ্চয় করতে চাই, তাহলে আমার এখন করণীয় কি? আমার এখন এই শক্তিটা সঞ্চয় করার জন্য আমাকে এখানে বারবার হাইড্রোজেন আয়ন এবং এখানকার ইলেকট্রনের সরবরাহ করতে হবে, না হলে বারবার আমি এই শক্তি তৈরি করতে পারবো না। এখন আমরা দেখব কিভাবে এখানে ইলেকট্রন এবং এই হাইড্রোজেন আয়নের ঘাটতিটা পূরণ হয়। আমরা এখন খেয়াল করে দিকে মনোযোগ দাও, এদিক তাকায় দেখো, ভিতরে কিন্তু আরও একটা কিন্তু এরকম কোয়ান্টাসোম আছে, ভিতরে কিন্তু আবার ম্যাগনেসিয়াম আছে। তাহলে এখান থেকে আমি আগে এখানকার ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করব। কিভাবে দেখো, এখানেও কিন্তু সূর্যের আলো পড়ছে, তাহলে এখানেও আলো পড়ছে। তো এখানে যদি আলো পড়ে তাহলে নিশ্চিত থাকো এখানকার যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনও দুইটা এখানে উৎক্ষিপ্ত হয়েছে এবং এখানকার ম্যাগনেসিয়ামটা 2+ হয়ে গেছে। যেহেতু এখানেও আলো পড়ছে, এখানেও ম্যাগনেসিয়াম আছে, তাহলে এর ইলেকট্রনটাও বাইরে উৎক্ষিপ্ত হয়েছে। এই দুটো ইলেকট্রন এখন করবে কি? বিভিন্ন বাহকের মাধ্যমে এই যে ঝিল্লিটা পার হয়ে বিভিন্ন বাহকের মাধ্যমে এখানে এসে এই যে এর যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা পূরণ করে দিবে। তাহলে ভিতরের ইলেকট্রনটা এসে এর ঘাটতিটা পূরণ করে দিল। এই যে ইলেকট্রন প্রবাহিত হলো, এই ইলেকট্রনের প্রবাহ শক্তিকে কাজে লাগিয়ে এখানে আমরা একটা বিক্রিয়া ঘটাবো। কি বিক্রিয়া ঘটবে? এখানে দেখো, একটা ADPর সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হবে, হয়ে তৈরি হবে ATP। তাহলে এই যে আমরা একটু আগে যে দেখতেছিলাম যে সূর্যের আলোর শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছিল, দেখো মিলে গেল কিনা? সূর্যের আলোর শক্তি দিয়ে আমরা প্রথমে এখানে NADPH তৈরি করলাম, আবার ওই সূর্যের আলোর শক্তিটাই এই ইলেকট্রনের গতিশক্তি হয়ে যখন বাইরে প্রবাহিত হচ্ছিল, তখন ওর শক্তি দিয়ে এখানে একটা বিক্রিয়া ঘটলো। বিক্রিয়ার নামটা আমরা একটু আগেই বলেছিলাম, ফটোফসফোরাইলেশন।
তো এখানে দেখো ফটোফসফোরাইলেশন হয়ে এই যে এটিপি তৈরি হলো। তাহলে আমরা একটু আগে বলতেছিলাম না তোমাদের একটু আগের স্লাইডে যে সূর্যের আলোর শক্তিটা এই যে NADPH এর মধ্যে আর এই যে এটিপির মধ্যে জমা হয়, এই দেখো দুটো হয়ে গেছে। তাহলে সূর্যের আলোর শক্তি এটিপি এবং NADPH এর মধ্যে জমা আছে। তাহলে দেখো এই ইলেকট্রনটা বাইরে এসে ঘাটতিটাও পূরণ করে দিল, আমি এটিপিও পেয়ে গেলাম। কিন্তু এখন কিন্তু ঘাটতিটা আছে হলো ভিতরে, এই যে ম্যাগনেসিয়ামের ভিতরে এ কিন্তু এখন 2+ হয়ে আছে। বাইরের ঘাটতি পূরণ হয়ে গেছে কিন্তু ভিতরের ঘাটতি কিন্তু পূরণ হয়নি, এবং এই হাইড্রোজেনের আয়নের ঘাটতিও কিন্তু পূরণ হয়নি। এই ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হবে? গাছে পানি দিতে হবে। পানি ছাড়া গাছ তো বাঁচবে না। এখন পানির কি প্রয়োজন? এখন দেখো এখানে পানি দিলেই সব প্রবলেম সলভ। আমরা যখনই এখানে পানি দিব, এখানে যখন আমরা পানি দিব তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে পানি দিলাম, পানিটার জারণ ঘটলো, পানিটা ভেঙে গেল, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করলো। এই হাইড্রোজেন আয়নটাই এই যে হাইড্রোজেন আয়ন এর ঘাটতিটা পূরণ করে দিবে। আর আর তৈরি হলো হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এই যে হাইড্রোক্সিল আয়ন তৈরি হলো, এই যে হাইড্রোক্সিল আয়ন, এই হাইড্রোক্সিলের ইলেকট্রনটা এখানে গিয়ে এর ঘাটতিটা পূরণ করে দিবে। তাহলে এখানে পানি দিলে সমস্যার সমাধান হয়ে গেল। পানি দিলে আমার বাইরের হাইড্রোজেন আয়নের ঘাটতিটাও পূরণ হয়ে গেল। তাহলে আমি আবার NADPH তৈরি করতে পারবো। আবার আমার যে ভিতরে ইলেকট্রনের ঘাটতি ছিল, এই হাইড্রোক্সিলের ইলেকট্রন এখানে এসে সেই ঘাটতিটাও আমার পূরণ করে দিল। তাহলে সব ঘাটতি পূরণ হলো। তাহলে আমি যদি এখানে বারবার পানি দেই, তাহলে আমি বারবার এখানে NADPH পেতেই থাকবো, এটিপি আমার তৈরি হতে থাকবে, কারণ বারবার ইলেকট্রন বাইরে যেতেই থাকবে। বাস। আর লাভের উপর থেকে কি পাবো দেখো, এই যে আমি এখানকার হাইড্রোজেন এখানে দিলাম, ইলেকট্রন এখানে দিলাম, ওয়েসটা তো ফাঁকা থেকে গেল। তো এইরকম যদি 4টা ওয়েস, ধরো 4টা পানি ভেঙে গেছে, 4টা ওয়েস, 4টা পানি ভেঙে গিয়ে 4টা ওয়েস একত্রিত হলো, একত্রিত হয়ে আবার 2 অণু পানি তৈরি করবে আর সাথে অক্সিজেন নির্গত করবে। তোমাদের মনে থাকার কথা, উদ্ভিদ আমাদের কি দেয়? উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়। তাহলে এই যে পানি ভেঙে সেই অক্সিজেনটা নির্গত হয়। এই যে একটা গাছে দিনের বেলায় কি কি ঘটে আমরা পুরোটা পড়ে ফেললাম। আমরা তোমাদের জন্য এটা একটু আরেকবার একেবারে প্রথম থেকে তোমাদের আমি বুঝায় দেই, একটু মনোযোগ দাও। শুধু এই স্লাইডটা তোমাদের ভালোভাবে বুঝাবো, একটু মনোযোগ দিবা। তাহলে একটু মনে করে বলো, আজকের ক্লাসে আসলে আমরা কি শিখতেছিলাম? আজকের ক্লাসে আমরা শিখতেছিলাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়। যেই পর্যায়ে কি হয়? সূর্যের আলোর শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এই যে NADPH, এই যে ATP, এই যৌগগুলোর মধ্যে জমা থাকে। তাহলে আরেকবার একটু ভালো করে মনোযোগ দিতে হবে, এটা ভালো করে শুনতে হবে। আমরা আজকে কি পড়তেছি? আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কি হয়? সূর্যের আলোর শক্তিটা শোষিত হয়, শোষিত হয়ে সেই আলোক শক্তিকে ব্যবহার করে ATP তৈরি হয় এবং NADPH তৈরি হয়। সেটাই আমরা এই স্লাইডে বুঝাইছি। এই পুরো ব্যাপারটা ঘটে কোথায়? এই পুরো ব্যাপারটা ঘটে কোষের সাইটোপ্লাজমের একটা সবুজ অঙ্গাণুতে। সেই অঙ্গাণুর নাম কি? সেই অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষের কোথায় পাওয়া যাবে? সেটা এখন হতে পারে উদ্ভিদের কচিকাণ্ড, তাহলে কচিকাণ্ডের কোষেও পাওয়া যেতে পারে, কারণ কচিকাণ্ড সবুজ বর্ণের হয়। আর কোথায় পাওয়া যেতে পারে? সবুজ পাতা। সবুজ পাতার কোথায়? সবুজ পাতার মাঝের টিস্যুতে। মাঝের টিস্যুকে কি বলে? মেসোফিল, সেখানে পাওয়া যেতে পারে। আর পাওয়া যেতে পারে কোথায়? ফুলে। ফুলের কোথায়? ফুলের যদি বৃতিটা যদি সবুজ রঙের হয় সেখানেও পাওয়া যেতে পারে। তাহলে আমরা এই আলোক নির্ভর পর্যায়ে কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে। কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিলাম। এখন এই ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখো, এই ক্লোরোপ্লাস্টটা দেখো, এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, আলো শোষণ করার কিন্তু ভালো ব্যবস্থা আছে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে দেখো? থলি। থলির নাম কি? থাইলাকয়েড। সেই থলি কিভাবে আছে? স্তূপ করে। স্তূপের নাম কি? এক বচনে গ্রানাম, বহু বচনে গ্রানা। সেই থলিগুলোর মধ্যে এই যে দেখো বিভিন্ন রঙের কণার দলা আছে। তো রঙের কণাকে আমরা কি বলি? পিগমেন্ট। সেই পিগমেন্টের দলা আছে। এই পিগমেন্টগুলোতে কি হবে? আসলে আলো শোষণ করা হবে। তো সেই জন্য এখানে পিগমেন্টের দলা আছে। এই দলাকে আমরা বলতেছি কোয়ান্টাসম। কোয়ান্টাম হচ্ছে সূর্যের আলোর শক্তির একক। তো কোয়ান্টাম শোষণ করে, সেই জন্য নামটা কি? কোয়ান্টাসম। কোয়ান্টামের কিন্তু আরেকটা নাম আছে, ফুটন। হ্যাঁ, সূর্যের আলোর শক্তিকে ফুটনও বলা হয়। তাহলে এর নাম হচ্ছে কোয়ান্টাসম। এগুলাতে কি হয়? আলো শোষণ করা হয়। এখানে কি কি পিগমেন্ট থাকতে পারে? সবুজ বর্ণের ক্লোরোফিল থাকতে পারে সবচেয়ে বেশি, হলুদ বর্ণের থাকতে পারে জ্যান্থোফিল, কমলা বর্ণের কি থাকতে পারে? ক্যারোটিন। তাহলে এই যে থাইলাকয়েড, এই যে গ্রানাম, এগুলোর মধ্যে যে কোয়ান্টাসম আছে, এগুলা দিয়ে আলো শোষণ করার ব্যবস্থা আছে। তারপরে কি আছে? এই পুরো জিনিসটা পানির মধ্যে ভাসমান অবস্থায় আছে। তো
তো যে পানির মধ্যে ভাসমান আছে, যে তরল অংশের মধ্যে ভাসমান আছে, সেই তরলের নাম কি? স্ট্রোমা। স্ট্রোমাকে বাংলায় কি বলতে পারবো? ধাত্র। সেই ধাত্রের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে এবং এখানে ক্রিয়া বিক্রিয়া হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এই ক্লোরোপ্লাস্টের ভিতরে সূর্যের আলো শোষণ করার ব্যবস্থাও আছে। এই গ্রানামের থাইলাকয়েডের কোয়ান্টাসম দিয়ে আমরা আলোকে শোষণ করতে পারবো। আবার এখানে বিক্রিয়া হওয়ার ব্যবস্থা আছে, এই স্ট্রোমার মধ্যে এনজাইম আছে, বিক্রিয়াও হতে পারে। তাহলে এখানে আলোক শক্তিকে শোষণ করার ব্যবস্থাও আছে, বিক্রিয়া করে রাসায়নিক শক্তি বা বন্ধন শক্তি তৈরি করার ব্যবস্থাও আছে। তাহলে ব্যাপারটা এখন ঘটবে কিভাবে? ভালো করে দেখো। এই স্ট্রোমাতে এই যে এই নিউক্লিওটাইড যৌগ আছে NADP, কিন্তু সে কিভাবে থাকে? পজিটিভ হয়ে থাকে। আর এই পানিতে কি আছে? হাইড্রোজেন আয়ন আছে, সেও কিভাবে আছে? পজিটিভ হয়ে। তাহলে NADP পজিটিভ হয়ে আছে, হাইড্রোজেন আয়ন পজিটিভ হয়ে আছে, এটা তো বিক্রিয়া করবে না। কিন্তু আমরা জানি ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম ধাতু এবং ইলেকট্রন ত্যাগ করতে চায়। তো ও যে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন তো আর এমনি এমনি যাবে না, এর জন্য জাস্ট কি করতে হবে? সূর্যের আলো। তাহলে যখনই দিনের বেলা সূর্য উঠবে, এই সূর্যের আলো গিয়ে যখন এই পিগমেন্টগুলোতে পড়বে, তখন এই পিগমেন্টের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ওই আলোর শক্তিটাকে শোষণ করে উত্তেজিত হয়ে এখান থেকে নিক্ষিপ্ত হবে বিভিন্ন বাহকের মাধ্যমে। NADP প্লাসের কাছে গেল, একটা ইলেকট্রন গিয়ে ওকে নিউট্রাল করে দিল, আর একটা ইলেকট্রন গিয়ে ওকে মাইনাস করে দিল। তাহলে এখন মাইনাসের পাশ তো বিক্রিয়া হবে, একটা বিজারণ বিক্রিয়া হবে। হাইড্রোজেন যুক্ত হকে কি বলে? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া হবে এবং তৈরি হবে NADPH। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তৈরি হলো NADPH। তাহলে আলোর শক্তি এই যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনের গতি শক্তি হয়ে এখন কার মধ্যে জমা আছে? NADPH এর মধ্যে। তাহলে আলোক শক্তি তো রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলো। এরপরে আসো, এখন আমি যদি আরো এরকম রাসায়নিক শক্তি পেতে চাই, বারবার যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এই হাইড্রোজেন আয়নের ঘাটতি পূরণ করতে হবে, এখানকার ইলেকট্রনের ঘাটতি পূরণ করতে হবে। NADPর ঘাটতি আমাকে পূরণ করতে হবে না, আমরা একটু আগে আলোচনা করছি NADP কোএনজাইম। ও একটু পরে নিজে নিজে হাইড্রোজেন কাউকে দিয়ে ফ্রি হয়ে চলে আসবে, ওর ঘাটতি পূরণ করতে হবে না। কিন্তু ঘাটতি পূরণ করতে হবে কার? হাইড্রোজেন আয়নের এবং এখানকার ইলেকট্রনের। কেমনে পূরণ হবে? তো ভিতরেও তো পিগমেন্ট আছে, এই যে ভিতরে পিগমেন্ট কোয়ান্টাসম, ওখানেও তো ম্যাগনেসিয়াম আছে। তাহলে ওর ইলেকট্রনটা যখন শক্তি পাবে, তখন এই যে উৎক্ষিপ্ত হবে এবং বাইরে চলে আসবে, বাইরে এসে এর ঘাটতিটা পূরণ করে দিল। আর এই ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহকে কি বলে? কারেন্ট। কারেন্টে কাজ হবে না, তো এই কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহ দিয়ে এখানে একটা বিক্রিয়া হবে, নাম ফটোফসফোরাইলেশন। খেয়াল করো, এখানে হয়েছে হলো বিজারণ, এখানে হয়েছে হলো ফটোফসফোরাইলেশন। এখানে হয়েছে বিজারণ, এখানে হয়েছে ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশনে কি তৈরি হলো? ATP তৈরি হলো। আমরা আরো শক্তি পেলাম, ATPর মধ্যেও শক্তিটা জমা হলো। এখন এর নাম ফটোফসফোরাইলেশন কেন? ফসফেট যুক্ত হয় এই জন্য ফসফোরাইলেশন। আর সূর্যের আলো দিয়ে যুক্ত হলো, সূর্যের আলো না থাকলে তো ইলেকট্রন যাইতোই না, তাহলে সূর্যের আলো দিয়ে হলো, এই জন্য নামটা হলো ফটোফসফোরাইলেশন। তার একটা বিক্রিয়া হলো বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হয়ে NADPH তৈরি হলো। আরেকটা বিক্রিয়া হলো ফটোফসফোরাইলেশন, ATP তৈরি হলো। সূর্যের আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপে এই দুই যৌগের মধ্যে জমা থাকলো। এখন এখানকার ইলেকট্রনের ঘাটতি কিভাবে পূরণ করব, আর হাইড্রোজেনের ঘাটতিটা কিভাবে পূরণ করব? এই জন্য আমাদেরকে গাছে পানি দিতে হবে। যখন পানি দিব, ওই পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। হাইড্রোজেন আয়নটা এখানকার হাইড্রোজেন আয়নের ঘাটতি পূরণ করবে, হাইড্রক্সিলের ইলেকট্রনটা ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে, থাকলো হাইড্রক্সিল। তো ধরে নাও 4টা পানি ভেঙে গেছে, 4টা হাইড্রক্সিল একত্রিত হলো, হয়ে পানি উৎপন্ন করবে এবং অক্সিজেন নির্গত করবে। এটা হলো আমাদের বাই প্রোডাক্ট। শক্তিও পেলাম এবং লাভের উপর থেকে আমরা অক্সিজেনটাও পাচ্ছি। উদ্ভিদ এভাবে আমাদেরকে অক্সিজেন দেয়। এখানে মোট 3টা বিক্রিয়া হলো, একটু তোমাদের মনে করাই দিই, এটা নোট করতে পারো, আমার এখানে স্লাইডে লেখার জায়গা নেই, নোট করতে পারো। 3টা বিক্রিয়া হলো, আচ্ছা আমি লিখেই দিই। 3টা বিক্রিয়া এখানে ঘটলো। একটা বিক্রিয়াকে আমি বলবো হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেমন 1 নম্বরে হচ্ছে বিজারণ, যদি লিখি বিজারণ বিক্রিয়া হলো। কোনটা বিজারণ বিক্রিয়া? যেটা NADPর সাথে এখানে হাইড্রোজেন যুক্ত NADPH তৈরি হলো, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। 2 নাম্বার কি ঘটলো? 2 নাম্বার ঘটলো হলো ফটোফসফোরাইলেশন। ফটো কেন? আলো। এই যে আলো দিয়ে ইলেকট্রনটা বাইরে যাচ্ছিল, সেই ইলেকট্রনের শক্তি দিয়ে কি ঘটলো? ফসফোরাইলেশন, অর্থাৎ ফসফেট যুক্ত হলো। তাহলে আরেকটা বিক্রিয়া হলো, যার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে একটা হলো বিজারণ বিক্রিয়া, আর একটা ঘটলো কি? ফটোফসফোরাইলেশন। এই যে এটা হলো বিজারণ, আর এটা হলো ফটোফসফোরাইলেশন। এই যে এটা, হ্যাঁ খেয়াল করো, এটা হলো। তাহলে 2টা বিক্রিয়া হলো। 3 নাম্বার কি বিক্রিয়া হলো দেখো? 3 নাম্বার হচ্ছে পানির জারণ। এই যেখানে পানির জারণ, পানি থেকে হাইড্রোজেন মুক্ত হয়ে গেল, পানি ভেঙে গেল, এটা হচ্ছে পানির জারণ।
তো আমি এটাকে আমি চাইলে এটাকে পানির জারণ বলতে পারি, বাট তোমাদের বইতে আসলে পানির জারণ লেখা নাই, লেখা আছে হলো ফটোলাইসিস। ফটোলাইসিস তোমাদেরকে এর আগে বলছিলাম যে লাইসিস মানে হলো ভেঙে যাওয়া, যেহেতু এখানে পানি বিশ্লেষণ হয়ে গেছে, পানি ভেঙে গেছে, এই জন্য লাইসিস, আর সূর্যের আলোর সাহায্যে হয়েছে এটা, এই জন্য নামটা হলো ফটোলাইসিস। সূর্যের আলোর মাধ্যমে পানির ভাঙনকে বলা হয় ফটোলাইসিস। তাহলে আমাদের মোটামুটি আলোক নির্ভর পর্যায়ে বলাটা শেষ। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আসলে আমরা কি কি করলাম এটা একটা আমি দ্রুত তোমাদের এখানে লিখে দিই। তাহলে এখানে আসলে আমরা আলোক নির্ভর পর্যায়ে যেটা ঘটলো, সেখানে আমরা কি কি ব্যবহার করলাম, উপকরণ কি কি ব্যবহার করলাম। নাম্বার 1 আমরা ব্যবহার করলাম হচ্ছে ক্লোরোফিল। আচ্ছা, ক্লোরোফিল না বলে আমরা ক্লোরোপ্লাস্টই বলি। তাহলে এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কারণ এই পুরো ব্যাপারটা ঘটছে হলো কার মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে। 2 নাম্বার এখানে আমাদের শক্তির উৎস হিসেবে ছিল কে, শক্তির উৎস হিসেবে ছিল হচ্ছে সূর্যের আলো। 3 নাম্বার এখানে আমাদের পানি দিতে হবে, পানি না দিলে তো বিক্রিয়াটা হবেই না, তো এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে পানি। তাহলে এখানে আমরা এরকম 3টা জিনিস ব্যবহার করছি। পানি দিছি হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য। এই পানিটা আমরা কেন দিছিলাম, এই পানিটা দিছিলাম হচ্ছে হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রনের যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা দিছিলাম পানি, এবং পানিতে লাভই হয়েছিল। সেই পানির হাইড্রোক্সিল মিলে আবার আমাদেরকে ফেরত দিছিল পানি আর হচ্ছে অক্সিজেন। তাহলে এই জন্য আমরা পানি ব্যবহার করছিলাম। আর শক্তির উৎস হিসেবে ব্যবহার করছি কি, শক্তির উৎস হিসেবে ব্যবহার করছি হচ্ছে সূর্যের আলো। এখানে সমস্ত শক্তির উৎস ছিল হচ্ছে সূর্যের আলো, আর পুরো বিক্রিয়াটা ঘটছে কোথায়, ক্লোরোপ্লাস্টের ভিতরে। সো এটা হচ্ছে আসলে বিক্রিয়ার ক্ষেত্র, এখানে আসলে সবকিছু এখানেই ঘটছে। এই হলো মোটামুটি আমাদের 3টা উপাদান আমরা এখানে ব্যবহার করছি। আর এখান থেকে পাইছি কি, এখান থেকে কি লাভ হয়েছে, এখান থেকে লাভ হয়েছে হলো আমরা এখান থেকে পাইছি হচ্ছে রাসায়নিক শক্তি এটিপি ও রাসায়নিক শক্তি কি পাইছি, NADPH। এখানে আমরা পাইছি হলো এটিপি এবং আমরা পাইছি হচ্ছে NADPH। এছাড়াও আমাদের নির্গত হয়েছে কি বলো, অক্সিজেন নির্গত হয়েছে। এই হলো মোটামুটি আলোক নির্ভর পর্যায়। এই ক্লাসটা অবশ্যই 2 থেকে 3 বার এখনই দেখবা, দেখলে এই ব্যাপারগুলো আস্তে আস্তে হয়ে যাবে এবং এগুলো তোমাদেরকে ইন্টারমিডিয়েটে আবার করতে হবে। সো এখন ভালোভাবে পড়ে রাখলে তখন গিয়ে ব্যাপারটাতে তোমরা সহজ লাগবে তোমাদের কাছে, হ্যাঁ, সুবিধা পাবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।